আসসালামু আলাইকুম। এসইওর এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। তো আজকে আমরা এসইওর কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরগুলো সম্পর্কে জানব। এখন ফ্যাক্টর বলতে আমি এখানে কি বুঝাচ্ছি? কিছু বিষয় আছে, এই বিষয়গুলো না করলে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করবে না। সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো যারা এসইও কি জানেন না, সেই ভিডিওটা আপনাদের জন্য না। যারা এসইও কি মোটামুটি জানেন, বুঝেন বা নাম শুনেছেন এসইও কি, টিউটোরিয়ালটা আপনাদের জন্য। তো আমি যে ক্লাস করাই, আমার ক্লাসে প্রত্যেকটা ক্লাসে এরকম একটা শিট থাকে, কোন ক্লাসে কি শিখাবো এরকম একটা শিট আমার রেডি করা আছে। ঠিক আছে? তো আজকে আমরা দেখব ইম্পর্টেন্ট ফ্যাক্টরস অফ এসইও, মানে এসইওর মধ্যে কি কি বিষয়গুলো আপনাকে করতে হবে। তো এসইওর এখানে আমি 16টা ফ্যাক্টর লিখে রেখেছি। তার মানে যে এসইওর এই 16টা ফ্যাক্টর আছে তা না, এসইওর অনেকগুলা ফ্যাক্টর আছে, প্রায় 200টার মতো ফ্যাক্টর এসইওর রয়েছে। তো এই 200টার মধ্যে আমি এখানে 16টা এখানে লিখে রেখেছি। এখানে আমি চেষ্টা করেছি ইম্পর্টেন্ট ফ্যাক্টরগুলো নিয়ে আলোচনা করার জন্য। পরবর্তীতে স্টেপ বাই স্টেপ বাকি ফ্যাক্টরগুলো নিয়েও আলোচনা করা হবে। ঠিক আছে? তো প্রথমত আমি যেটা লিখেছি সেটা হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট। এখন আপনার কন্টেন্ট যদি ভালো না থাকে, আপনি যদি ফ্রিল্যান্সার হন, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের কন্টেন্ট যদি ভালো না থাকে, তাহলে আপনি এইখানে এসইও করে তেমন লাভ করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। কারণ এসইও করবেন কেন? সাইটটা র্যাঙ্ক করার জন্য। সাইট র্যাঙ্ক করলো, আপনি করালেন, দেখা গেল এখানে কন্টেন্ট ভালো নেই, মানুষজন কিন্তু এই সাইটে থাকবে না। তাই হচ্ছে এসইও করার সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টর মনে করি সেটা হচ্ছে আপনার কন্টেন্টটা থাকতে হবে কোয়ালিটি সম্পূর্ণ। 2 নম্বর হচ্ছে ব্যাকলিঙ্ক। আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমাণ ব্যাকলিঙ্ক থাকতে হবে। ব্যাকলিঙ্কটা কি? আমি খুব সহজে বলি। ধরেন ইউটিউবে আপনি একটা ভিডিও দেখছেন, হ্যাঁ, কোনো একটা ভিডিও, ধরেন কিভাবে রান্না করতে হয়। তখন আপনারও একটা রান্নার চ্যানেল আছে, আপনি কি করলেন? ওইখানে গিয়ে নিজে কমেন্ট করলেন যে আরো ভালো আপনার রান্নার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা আপনারা ভিজিট করতে পারেন বা আমার চ্যানেলটা আপনারা দেখতে পারেন। এই যে একটা লিঙ্ক দিয়ে আসবেন, এটাই হচ্ছে একটা ব্যাকলিঙ্ক। ঠিক আছে? তো কিভাবে ব্যাকলিঙ্ক দিতে হয়, কিভাবে ব্যাকলিঙ্ক প্রপার ব্যাকলিঙ্ক পাওয়া যায়, সেই বিষয়ে আমরা খুব শীঘ্রই মানে এ টু জেড একটা টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। ওকে। 3 নম্বর যে ফ্যাক্টর সেটা হচ্ছে কিওয়ার্ড ইন দ্য টাইটেল ট্যাগ। টাইটেলের মধ্যে আপনার ট্যাগটা বসাতে হবে। আমি একটা ওয়েবসাইটে যাই, ধরেন এই একটা ওয়েবসাইটে আমি আছি। এই ওয়েবসাইটে ঢোকার পর এই ওয়েবসাইটের টাইটেল কোনটা? এই ওয়েবসাইটের টাইটেল হচ্ছে কি আপনার এই জায়গাটা, এইখানে। এখন আপনার নিশ অনুযায়ী আপনার এক্স্যাক্টলি কিওয়ার্ড বসাতে হবে। এখানে কিওয়ার্ডকে প্লেসমেন্ট করাতে হবে। যদি আপনি এখানে পুরোপুরি কিওয়ার্ডকে প্লেসমেন্ট না করাতে পারেন, তাহলে আপনার ওয়েবসাইট কখনো র্যাঙ্ক করবে না। যতগুলো ফ্যাক্টর আছে তার মধ্যে আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে কি আপনার টাইটেলের মধ্যে কিওয়ার্ডকে প্লেসমেন্ট করা, কিওয়ার্ডকে জায়গা দেয়া। আচ্ছা, বোঝা গেল। তারপরে যে ফ্যাক্টর সেটা হচ্ছে কিওয়ার্ড ইন ইউআরএল। ইউআরএল এর মধ্যে আপনি কিওয়ার্ড রাখার চেষ্টা করবেন। যেমন হচ্ছে দেখেন, আমরা যদি এখানে যাই, ইউআরএল কোনটা? এটা হচ্ছে ইউআরএল। তো দেখেন এইখানে ইউআরএল এর মধ্যেও কিন্তু এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট কিন্তু কিওয়ার্ড রেখেছে, দেখেন। হ্যাঁ, হাউ টু ফিশ। ঠিক আছে? তো এইভাবে আপনিও চেষ্টা করবেন ক্লায়েন্টের ওয়েবসাইট যখন এসইও করবেন, যে ইউআরএল এর মধ্যেও কিওয়ার্ডকে জায়গা দেওয়া, কিওয়ার্ডকে প্লেসমেন্ট করা। তারপর হচ্ছে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন। বিষয়গুলো প্রায় একই। আপনি টাইটেলে যেভাবে কিওয়ার্ড রেখেছেন, এই টাইটেলে যেভাবে কিওয়ার্ড রেখেছেন, এই ডেসক্রিপশনের মধ্যেও আপনাকে কিওয়ার্ড রাখতে হবে। হ্যাঁ, এইটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। তারপর হচ্ছে H1, H2, H3 ট্যাগ আপনাকে ব্যবহার করতে হবে। এখন H1, H2, H3 ট্যাগ আসলে কি? আমরা যদি এই ওয়েবসাইটে দেখি, দেখেন এই ওয়েবসাইট টাইটেলটা হচ্ছে সবচেয়ে বড়ভাবে লেখা, বড় হাতের, সরি বড় হাতের না, মানে বড় টাইটেলটা সবচেয়ে বড় এখানে। এইটা হচ্ছে H1 ট্যাগ। দেখেন এই যে সাবটাইটেল, হোয়াট ইজ ফিশিং, এটা হচ্ছে সাবটাইটেল। এই টাইটেলের ফ্রন্ট থেকে এই সাবটাইটেলের ফ্রন্টটা কিন্তু একটু ছোট, এটা হচ্ছে H2 ট্যাগের। আর এই যে ডেসক্রিপশনটা লেখা এখানে, এটা হচ্ছে সবচেয়ে ছোট, এটা হচ্ছে H3 ট্যাগ। তার মানে এই ওয়েবসাইটে 3টা আপনার ট্যাগ ব্যবহার করা হচ্ছে। একটা হচ্ছে H1 ট্যাগ, মানে সবার বড়টা। একটা হচ্ছে H3 ট্যাগ, যেটা সবচেয়ে ছোট। আর মাঝারি রকমের যেটা, সেটা হচ্ছে H2 ট্যাগ। এইটা হচ্ছে এসইও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তারপর যা লিখেছি আমি কিওয়ার্ড লেন্থ। আপনার কিওয়ার্ডের লেন্থ কতটুকু রয়েছে, এটাও কিন্তু এসইও এর একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তারপর কিওয়ার্ড ডিসেন্টি। কিওয়ার্ড ডিসেন্টি মানে হচ্ছে আপনি কিওয়ার্ডে লিখবেন কিন্তু খুব বেশি কিওয়ার্ড আপনি লিখতে পারবেন না। যেমন হচ্ছে
500/1 আমি এখানে লিখে রেখেছি। প্রতি 500 কিওয়ার্ডের মধ্যে আপনি একটা কিওয়ার্ড প্লেসমেন্ট করবেন, এর চেয়ে বেশি করবেন না। এটাকে বলা হচ্ছে কিওয়ার্ড ডিসেন্টি, মানে হচ্ছে ঘনত্ব, কিওয়ার্ডের ঘনত্ব। তো আপনাকে এটা খেয়াল রাখতে হবে কিওয়ার্ডের ঘনত্ব যাতে বেশি না হয়, ঠিক আছে? প্রতি 500টার মধ্যে একটা। এই যে আপনি যখন ডেসক্রিপশন লিখবেন তখন খেয়াল করবেন যে প্রতি 500টার মধ্যে যেন আপনার একটা কিওয়ার্ড থাকে, এর থেকে বেশি কিওয়ার্ড যেন আপনার এখানে না থাকে। এই বিষয়টাও এসইও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তারপর হাই কোয়ালিটি কন্টেন্ট, ও এটা আমরা আলোচনা করে ফেলেছি ইতিমধ্যে। ইমেজ অপটিমাইজেশন, প্রত্যেকটা ওয়েবসাইটে আপনার ইমেজ থাকে, ফটো থাকে। এই ইমেজগুলোকে আপনাকে অপটিমাইজেশন করতে হবে, এই ইমেজগুলোকে আপনার এসইও করতে হবে। তো কিভাবে ইমেজ এসইও করবেন এই বিষয়ে অনেক ভিডিও আপনি ইউটিউবে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। তাছাড়া আমার চ্যানেলেও আপনি ইমেজ এসইও নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, আপনি এটা ইন্ডিভিজুয়ালি দেখতে পারেন, ঠিক আছে? তো আপনার ইমেজ এসইওটাও হচ্ছে এসইওর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তারপর হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি। এখন আপনার যে ওয়েবসাইট আপনি এসইও করছেন, এই ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মানে হচ্ছে আপনি একটা ওয়েবসাইট এসইও করলেন, এই ওয়েবসাইটটা শুধুমাত্র যদি পিসি থেকে দেখা যায় আর মোবাইল থেকে যদি এই ওয়েবসাইটের পুরোপুরি ফিচার না পাওয়া যায়, তাহলে অডিয়েন্স এখানে থাকবে না। বেশিরভাগ অডিয়েন্স কিন্তু মোবাইল দিয়েই কিন্তু এখন আপনার ওয়েবসাইট ব্রাউজ করে থাকে, ইউটিউব ব্রাউজ করে থাকে, ফেসবুক ব্রাউজ করে থাকে। হ্যাঁ, তো আপনাকে ওয়েবসাইটটা অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি ভাবে আপনাকে তৈরি করতে হবে। 12 নম্বর আমি লিখেছি বুলেটস এন্ড নাম্বার। বুলেটস এন্ড নাম্বার হচ্ছে, দেখি আমরা এইখানে পাই কিনা। দেখেন এইখানে কিছু নাম্বার ইউজ করা হয়েছে, পয়েন্ট আকারে অনেকগুলো নাম্বার ইউজ করা হয়েছে। আপনি আবার ওয়েবসাইটে নাম্বার ইউজ করতে পারেন, অথবা আপনি কোনো বুলেট ইউজ করতে পারেন, ঠিক আছে? এই নাম্বার এবং বুলেট এগুলো হচ্ছে এসইওর আরেকটা ফ্যাক্টর। পেজের এজ একটা এসইওর ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আপনি যে ওয়েবসাইটটা সেটা যদি একটা পুরাতন ওয়েবসাইটে হয়ে থাকে, তাহলে এটা অবশ্যই মোটামুটি একটা নতুন ওয়েবসাইট থেকে ভালো র্যাঙ্ক করবে। তো আপনার ওয়েবসাইটের এজ কতটুকু, এটাও কিন্তু এসইওর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তারপর হচ্ছে ইউজার ফ্রেন্ডলি। আপনার ওয়েবসাইটটা ইউজার ফ্রেন্ডলি কিনা সেটাও এসইওর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। যেমন হচ্ছে ধরেন আপনার ওয়েবসাইটে মানুষজন এইভাবে ঢোকার পর কোথায় কি করবে সে এখানে খুঁজেই পাচ্ছে না, হ্যাঁ, মেনুগুলো খুঁজে পাচ্ছে না। যেমন এই ওয়েবসাইট দেখেন, যদি এইটা আপনি ইউজার ফ্রেন্ডলি করতে পারেন ওয়েবসাইটে, তাহলে আপনার এখানে ট্রাফিক স্টে করবে, ট্রাফিক এখানে থাকবে। ধরেন সে প্রথমে ঢুকে সে এখানে চোখের সামনে তার লগ ইন লগ আউট বাটন পেলো, বা চোখের সামনে তার মেনু বার পেলো, কোন মেনুতে ক্লিক করলে কি পাবে, এই বিষয়গুলো সে যদি যত ইজিলি পাবে তত বেশি সে আপনার ওয়েবসাইটে স্টে করবে। আপনি যদি এই ওয়েবসাইটটা হিজিবিজি করে তৈরি করেন যে ইউজার ঢোকার পর বুঝতেই পারে না যে কোথায় ক্লিক করবে, কি পাওয়ার জন্য সে তার কোথায় যেতে হবে, এই বিষয়টা সে যদি বুঝতে না পারে, তাহলে সে আপনার ওয়েবসাইটে বেশি সময় স্টে করবে না। তো আপনাকে অবশ্যই ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি করতে হবে। তারপর হচ্ছে কি আপনার বাউন্স রেট। বাউন্স রেট বলতে একজন ইউজার যখন আপনার ওয়েবসাইটে ভিজিট করলো, সে যদি ভিজিট করার সাথে সাথে 10 সেকেন্ড, 15 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে আপনার ওয়েবসাইট থেকে বেরিয়ে আসে, তাহলে আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক করবে না। এখন যে কোনোভাবে আপনি অডিয়েন্সকে আপনার ওয়েবসাইটে ধরে রাখতে হবে। তো ওয়েবসাইটে কিভাবে ধরে রাখবেন? ওয়েবসাইটে ধরে রাখতে হলে প্রথমত হচ্ছে কি আপনার কোয়ালিটি কন্টেন্ট লাগবে। আপনার যদি কন্টেন্ট ভালো হয়, তাহলে ট্রাফিক আপনার এখানে স্টে করবে, ট্রাফিক আপনার এখানে থাকবে। তারপর হচ্ছে আপনার এখানে যদি মোবাইল ফ্রেন্ডলি হয় বা ইউজার ফ্রেন্ডলি হয়, তাহলে আপনার যে অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্স আপনার এখানে থাকবে, আপনার ওয়েবসাইটে বেশি করে সময় স্পেন্ড করবে। মিসলিডিং টাইটেল। মিসলিডিং টাইটেল হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনি টাইটেল লিখলেন এমন একটা, আবার ডেসক্রিপশন লিখলেন অন্য কিছু, ঠিক আছে? তো এইভাবে হলে হবে না। এটাকে আমি বলতে চাচ্ছি মিসলিডিং টাইটেল, যে আপনি টাইটেলে একটা জিনিস লিখেছেন বাট ভিতরে অন্য জিনিস লিখেছেন। তো এই বিষয়গুলো ছাড়াও আপনার আরো অনেকগুলা বিষয় রয়েছে, যেগুলো হচ্ছে আপনার এসইওর ইম্পর্টেন্ট ফ্যাক্ট বা গুরুত্বপূর্ণ বিষয়। তার মধ্যে আপনি বলতে পারেন মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, হ্যাঁ, এই দুইটা বিষয় কিন্তু এখানে উল্লেখ করা যেতে পারে। আচ্ছা, আমরা একটু মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশনটা আলোচনা করে নেই, যদিও এখানে লেখা নাই। মেটা টাইটেল হচ্ছে, আমি এইখানে কোনো কিছু যদি সার্চ করি, ধরুন আমি সার্চ করলাম বেস্ট কম্পিউটার। বেস্ট কম্পিউটার লেখার পর দেখেন এইখানে একটা টাইটেল
চলে আসছে আমাদের। এই যে আমরা এই টাইটেলটা পড়েই কিন্তু ক্লিক করব, এই টাইটেলটা পড়েই আমরা ক্লিক করব, ঠিক আছে। এইটাই হচ্ছে মেটা টাইটেল। মেটা টাইটেল আর ওয়েবসাইটের ভিতরের যে টাইটেল, এই দুই জিনিসটা কিন্তু সমান না, এক না। আপনি যদি এখানে ক্লিক করেন, ভিতরে গেলে দেখবেন যে এই মেটা টাইটেলটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। এজ এ ইউজার এটা আপনি দেখতে পারবেন না, ঠিক আছে। তো এটা হচ্ছে মেটা টাইটেল। আর মেটা ডেসক্রিপশন হচ্ছে টাইটেলের নিচে এই যে লেখাগুলো রয়েছে, এই লেখাগুলো হচ্ছে মেটা ডেসক্রিপশন। আমি আবার বলি, মেটা ডেসক্রিপশন আর ডেসক্রিপশন কিন্তু সেম জিনিস না। এই যে এইগুলো হচ্ছে একটা ওয়েবসাইট ডেসক্রিপশন, কিন্তু এইখানে যে মেটা ডেসক্রিপশন আমরা দেখতে পাচ্ছি, এই মেটা ডেসক্রিপশন আর ডেসক্রিপশন সেম জিনিস না। মেটা ডেসক্রিপশন হচ্ছে আপনার কন্টেন্ট অফ সামারি, একটা গল্পের সারমর্ম, পুরো কন্টেইনের একটা সারমর্ম, একটা সামারি আপনাকে এইখানে লিখতে হবে, ঠিক আছে। যে বিষয়টা একজন ইউজার আপনার ওয়েবসাইট যদি ভিজিট করে, তাহলে সে এই বিষয়টা সে দেখবে না আপনার ওয়েবসাইটে, এইগুলো সে শুধুমাত্র এইখানে দেখবে। এবং এই মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন দেখেই সে কিন্তু আপনার ওয়েবসাইটে ক্লিক করার জন্য আকৃষ্ট হবে। তার মানে আপনাকে খুব ভালো করে মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশনটাও লিখতে হবে। এই দুইটাও হচ্ছে এসইওর ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তো এইভাবে আরো অনেকগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে রয়েছে, যেমন দেখেন আমি এখানে 16টা লিখেছি, কিন্তু মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন কিন্তু এখানে আমি লিখি নাই। হ্যাঁ, আমি এটা ভুলে গিয়েছিলাম। তো এইভাবে আরো অনেকগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্ট রয়েছে, যে ফ্যাক্টগুলো সম্পর্কে আপনি যদি না জানেন, তাহলে আপনি এসইওতে কি করবেন আপনি সেটাও বুঝবেন না। তাই আপনি এসইও শেখার আগে আপনি এসইওর যে ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো রয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে আপনি আইডিয়া নেন। এখানে আমি মাত্র 16টা লিখেছি, বা আরো দুইটা আমি দেখেছি, মোট 16, 17, 18টা। হ্যাঁ, আপনি যদি ইউটিউবে অন্যান্য ভিডিও দেখেন, তাহলে দেখবেন অনেকেই আরো অনেকগুলো ফ্যাক্টর নিয়ে আলোচনা করেছে। আপনি ইউটিউব ভিডিও দেখলে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন এসইওর ফ্যাক্টরগুলো কি। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। আগামী টিউটোরিয়াল দেখার জন্য আশা করি সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।